বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়ে বসা আছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ রশিদ, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর রহমান, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে চাই দর্শক, যে অনেকের মধ্যেই এই প্রশ্ন এবং শঙ্কা এখন উঠছে, দেখা দিচ্ছে যে বাংলাদেশ কি আবার নতুন কোনো চ্যালেঞ্জের মুখে কিনা, বিশেষ করে জঙ্গি বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রশ্নে। এবং এই প্রশ্নটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহের প্রেক্ষিতে। মেজর জেনারেল রশিদ যদি শুরু করেন। আমি সাম্প্রতিক বিষয়ে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখলাম, পার্টিকুলারলি যে লাস্ট 7 ডেজ যে দুজন বিদেশিকে হত্যা করা হলো এবং একজন পীর সাহেবকে হত্যা করা হলো, একজন খ্রিস্ট ধর্মের প্রচারককে গলা কাটার চেষ্টা করা হলো। তা আমরা সবকিছু মিলিয়ে দেখে বোঝা যায় বাংলাদেশের জঙ্গিবাদ। এবং এর সঙ্গে আরো কিছু প্রসঙ্গ আছে, যেমন ধরেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের, ফুটবল টিমের একটি দেশের না আসবার প্রসঙ্গ, বায়ারদের মিটিং সেটি না হওয়ার প্রশ্ন, একজন ব্রিটিশ প্রতিমন্ত্রীর সফর স্থগিত করা, কিছু 8টি দেশের রেড অ্যালার্ট জারি করা তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা। এই সবগুলো বিষয় কিন্তু মানে একই সময়ে এবং একই সূত্রে গাথা মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো যে বাংলাদেশের চলমান জঙ্গি পরিস্থিতি, এটি আমি মনে করি এখনো খুব শান্ত এবং মাইল্ড থ্রেট আমাদের দেশে বিরাজ করে। যদি সারা বিশ্বের দিকে তাকায় তাহলে সব দেশের মধ্যে ঝুঁকি মুক্ত দেশ বলে কোনো দেশ আছে বলে আমার জানা নেই। আপনি হয়তো দেখেছেন যে এটাকে ইনিশিয়েটিং বা ট্রিগার পয়েন্ট হিসেবে আমরা যেটাকে দেখছি সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার টিম সফরের আগে হঠাৎ করে আমরা একটা নিরাপত্তা বাহিনীর লোককে দেখলাম যিনি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থা পরীক্ষা করার জন্য আসলেন। সেটি কিন্তু আমাদেরকে প্রথমে শঙ্কিত করলো এবং এটি আসছে না জানিয়ে, তারপরে না আসছে না জানিয়ে না, প্রথমে এসেছে যে তারা আমাদের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসেছে। পরবর্তীতে পর্যবেক্ষণের পরে যখন তারা ফেরত গিয়ে বলল যে দেশে গিয়ে আমরা ডিসিশন দেব, তারপরে কিন্তু আমাদের গুলশানের যে ইতালীয় নাগরিক হত্যা হলো, এইটাকে ধরেই তারা তাদের সফর স্থগিত করেছে, এখনো বাতিল করেনি। আমি যেটা স্থগিতটা কিন্তু আগে করেছে, আগে করবার সময় তারপরেই লোকটি একজন পর্যবেক্ষক এসেছেন, তিনি যাওয়ার সময় সন্তোষ প্রকাশ করে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার সময় ঘটনাটা ঘটলো সিজারের। এখন এটি একটি ক্রিকেট খেলা বন্ধ করার জন্য যথেষ্ট কিনা আমি ঠিক ওই অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি আমরা দেখেছি যে বাংলাদেশে মাঝে মাঝে জঙ্গি আক্রমণ হয়েছে, যে আক্রমণের মাত্রা এবং যে লক্ষ্যবস্তুগুলো এগুলো ছিল গুরুত্বের কিছুটা বাইরে। যে লোকটিকে আক্রমণ করা হয়েছে বিদেশি ইতালীয় নাগরিক, উনিও হচ্ছে নিরাপত্তা বা স্টেট ডিসিশন মেকিং এর কোনো কি পার্সন না, যেটাকে আমরা বলি লো প্রোফাইল টার্গেট এবং যেটাকে সফট টার্গেট এবং এখন সুরক্ষিত টার্গেট লক্ষ্যবস্তুতে বাংলাদেশে এর আগে কোনো আক্রমণ হয়নি। এটি বাংলাদেশের, আমি বলবো যে জঙ্গি পরিস্থিতির দিক থেকে বাংলাদেশের একটি সার্থকতা। ঠিক যখন তারা আমাদেরকে তাদের নাগরিকের নিরাপত্তার জন্য অ্যালার্ট দিল এবং এই ঘটনাটি ঘটছে, তখনই কিন্তু অস্ট্রেলিয়ার পুলিশ হেডকোয়ার্টারের সামনে একটি টেরোরিস্ট অ্যাকশন হলো। আজকের খবরে এসেছে এটি ইরাকের কুর্দি একজন এই আক্রমণটা করেছে। তাহলে সেই বিবেচনায় বলা যায় কোনো দেশই এটা ঝুঁকির বাইরে না। এখন সেই ঝুঁকিটা একটি ক্রিকেট দলকে ঝুঁকি দিচ্ছে কিনা, সেখানে তারা যে প্রশ্নটা তুলেছে এটি আমরা তাদের সাথে একমত হতে পারিনি। আমাদের বিশ্লেষণে আমরা এতটা ঝুঁকি দেখিনি যেখানে একটি সুরক্ষিত দলকে জঙ্গি আক্রমণের সম্মুখীন হবে। তো সেক্ষেত্রে যেটি হলো, এটি হওয়ার সাথে সাথে একটি জিনিস হলো যে বিদেশি এই পরিবেশটা সৃষ্টি করলো যে বিদেশি নাগরিকরা উদ্বিগ্ন হচ্ছে এবং একটি সফর নিয়ে যেখানে বাংলাদেশের ক্রিকেটের সাথে মানুষের খুব একটি আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেটিকে কাজে লাগানো হলো। তারপরে আমরা দেখলাম এই ঘটনাটি ঘটলো। অর্থাৎ এটি কি আমাদের জঙ্গি যারা তৎপরতা চালাচ্ছে তাদেরকে এই জায়গায় পৌঁছে দিল কিনা যে বিদেশিদের এই মুহূর্তে আক্রমণ করলে বিদেশিদের আতঙ্কিত করা যাবে। ঠিক সেই পরিবেশের ভিতরে আমরা আক্রমণ দুটো পরপর দেখলাম। এখন যদি আমি বিবেচনায় নিই আক্রমণের ধরন,
আক্রমণে যে যানবাহন ব্যবহার করেছে, অরক্ষিত লক্ষ্যবস্তুকে বেছে নেওয়া, সব প্যাটার্নটা দেখলে সেটিতে বোঝা যায় যে এটি হচ্ছে, প্রশ্ন আসলো এটির সাথে আইএস জড়িত আছে। বিদেশ থেকেই প্রথমে সাইট ইন্টেলিজেন্স বলল যে এটি আইএস জড়িত, যেটি টুইট বার্তার মধ্যে দাবি করা হয়েছিল, রয়টার এটাকে একটু প্রচার করলো। এই জায়গাটাতে আমি খুব আপত্তি জানাই। সেটি হচ্ছে যে যেহেতু সারা বিশ্বেই জঙ্গি থ্রেট ছোটখাটো সব জায়গায় আছে, তো একটি ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর একটি আতঙ্ক ছড়ানো হলো বিশ্বে, এবং যার ফলে দেখা গেল যে আপনি যেটা বললেন যে বায়াসরা মিটিং ক্যান্সেল করছে, তারপরে প্রতিনিধি দল আসার জন্য উদ্বিগ্নতা জানিয়েছে। এটি হচ্ছে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। আমি আশা করি যারা বন্ধু প্রতিনিধি দেশ আছে, আমরা কিন্তু দেশ হিসাবে আমরা টেরোরিজম, ইন্টারন্যাশনাল টেরোরিজমের লক্ষ্যবস্তু না। তার চেয়ে বেশি লক্ষ্যবস্তু হচ্ছে যুক্তরাজ্যের স্বার্থ, অস্ট্রেলিয়া, তারা কিন্তু আমাদের চেয়ে বেশি লক্ষ্যবস্তু। এখন টেরোরিজমের থ্রেটের ভেতরে যদি আমি নিজেকে গুটিয়ে ফেলি যে না, আমি আমার নির্ধারিত কাজ বা কর্মসূচি করব না, এখানে ঝুঁকি আছে, তাহলে আমার মনে হয় টেরোরিজম যারা করছে তারা সার্থকতা পাচ্ছে। তাহলে যারা আমরা টেরোরিজমের ভিতরে যুদ্ধ করছি, আমাদের ভেতরে ওই সাহসটা থাকতে হবে যে যেখানে টেরোরিজম সার্থকতা খুঁজে পেতে চায় সেই জায়গাটা আমরা দেব না। সে দেবার ক্ষেত্রে আজকে সে বাংলাদেশকে সামনে এগিয়ে দিয়ে আমি পিছিয়ে গেলাম, পশ্চিমা বিশ্ব, আমি ঝুঁকির ভয়ে পিছিয়ে গেলাম, তো সেটি হচ্ছে এই ক্ষেত্রটাকে উন্মুক্ত করলো। তা আমার মনে হয় যে এখানে যুদ্ধ করতে গেলে সাহস লাগে। একেবারে পিন পয়েন্ট অ্যাবসোলুট সিকিউরিটি যেটা তারা খুঁজতে যাচ্ছে, ইট প্রিভেলস নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কোথাও অ্যাবসোলুট সিকিউরিটি নাই, এবং এটা করা সম্ভব না। যদি থাকতো তাহলে টুইন টাওয়ার আক্রান্ত হতো না, এবং আমেরিকার প্রেসিডেন্টরা গুলি খেয়ে। তাহলে প্রশ্নটা থাকছে যে সব জায়গায় আছে, কিন্তু বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে, সেই উত্তরটি আপনার কাছে আমি শুনতে আসছি প্রফেসর তারেক শামসুর রহমান। ধন্যবাদ আপনাকে। জেনারেল রশিদ যেভাবে ব্যাখ্যা করলেন তার সাথে কোনো অংশে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তো আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে এগুলো একটি পরিকল্পনার আওতায় এই হত্যাকাণ্ড দুটো ঘটনা হয়েছে, এবং আমি এটাও মনে করি যে এই হত্যাকাণ্ডের সাথে এই যে একজন খ্রিস্টিয়ান ফাদারকে হত্যার প্রচেষ্টা, এটাও কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হলেও এটা সম্পর্কিত। কারণ এর উদ্দেশ্য হচ্ছে একটাই, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীল করা, এবং বাংলাদেশে যাতে করে বিদেশিরা না আসে, বিনিয়োগ না আসে, বাংলাদেশের প্রবৃত্তিতে যাতে করে শ্লথ গতি আসে। আপনি জানেন যে বাংলাদেশের ইকোনমি এখন যথেষ্ট শক্তিশালী। হোল ইউরোপ যেখানে অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, আপনি গ্রিকের পরিস্থিতি জানেন, পর্তুগালের পরিস্থিতি জানেন, এবং ইটালির পরিস্থিতি জানেন, সেখানে বাংলাদেশ কিন্তু তার 6% উপরে জিডিপি গ্রোথ ধরে রেখেছে। বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। ফলে এমনি একটি দেশ, মুসলমান অধ্যুষিত একটি দেশ, 90% মানুষ এখানকার মুসলমান, ঠিক এমনি একটি দেশে কোনো একটি শক্তি, অভ্যন্তরীণ শক্তির সাথে তার যোগাযোগ থাকতে পারে, অভ্যন্তরীণ শক্তি বহিঃশক্তির সাথে যোগাযোগ থাকতে পারে, তারা চাচ্ছে না বাংলাদেশকে তার যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এটাকে এভাবে তাকে দেখতে চাচ্ছে না, এবং এগুলোর একটা পরিকল্পনার আওতায় এটা করা হয়েছে। এবং আমি ডেফিনেটলি রশিদ সাহেবের সাথে একমত, কারণ বাংলাদেশ কখনো অতীতে কিংবা এখনো কোনো ঝুঁকিপূর্ণ দেশ নয়। আমি যদি আপনাকে একটু রেফারেন্স দেই, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের কথা যদি আপনাকে আমি বলি, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014 সালের রিপোর্ট আমি ফলো করেছি। সেখানে 162টা দেশের সন্ত্রাসবাদ অবস্থান, সেখানকার টেরোরিজমের ধরন ইত্যাদি নিয়ে তারা স্টাডি করেছে। এটা গবেষণামূলক সংস্থা লন্ডনের। তারা সেখানে পৃথিবীর 162 দেশকে তারা আইডেন্টিফাই করেছে, স্কোর করেছে 10-এর মধ্যে। সেখানে 1 নম্বরে তারা দিয়েছে ইরাককে, 2 নম্বরে তারা দিয়েছে আফগানিস্তানকে,
3 নম্বরে তারা দিয়েছে পাকিস্তানকে। সেই ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান 23 নম্বরে। ফলে এটা বোঝা যাচ্ছে বাংলাদেশের উপরে আরো 22টি দেশ আছে। অর্থাৎ বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে করে এই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে চলে যেতে হবে, বা ক্রিকেট টিম আসবে না, ক্রিকেট টিম আসবে না। তার অর্থ তার কি ক্ষতিটা কি হলো? আপনি দেখেন যারাই কাজটা করেছে, আমি যে কারণে বলছিলাম বারে বারে যে পূর্ব পরিকল্পিত, এর কাজটা কি হলো? ক্রিকেট টিম আসলো না, এখন মহিলা ক্রিকেট টিমও আসবে না, বায়ার্সদের মিটিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, জাপান খুব কঠোর ভাষায় নিন্দা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিবাদ করেছে, এবং আমি আশঙ্কা করছি আমাদের যে আরএমজি সেক্টর, গার্মেন্টসের সেক্টর, ক্রেতা কমে যাবে, এখন ক্রেতারা আসবে না, এবং ক্রেতারা চলে যাবে এখন ভিয়েতনামের দিকে, ক্রেতারা চলে যাবে এখন লাওসের দিকে। আমার একটা ভয় হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলো করা হয়েছে। তো একটি প্রশ্ন জেনারেল রশিদ আপনাকে আমি করতে চাই, যে আমি যেটি জানতে চাইছিলাম যে এই জঙ্গি ইস্যুতে বা সন্ত্রাসবাদের ইস্যুতে বাংলাদেশের অবস্থানটা আসলে ওই ইন্ডেক্সে তো বলা হচ্ছে 162-র মধ্যে 23-এ, বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে? দুদিন আগেই দেখলাম আপনারা এটি ইংরেজি দৈনিকের এটি রাউন্ড টেবিলে কথা বলছিলেন, এবং মোরলেস সবাই বোধহয় এরকম একটা কথা বলেছেন যে এ বিষয়ে ধারণাটা আসলে স্পষ্ট নয় কারো কাছেই, না গবেষকদের কাছে, না গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। এখানে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। কিন্তু এই টেররিজম নিয়ে, কাউন্টার টেররিজম নিয়ে অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশ কাজ করছে, এবং আন্তর্জাতিকভাবে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও তারা বাংলাদেশ কাজ করছে। সো এরকম একটা অবস্থা কেন? এবং আমরা যদি সরকারের দিক থেকে দেখি বা আমাদের রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে দেখি, কথাবার্তাটা অনেক সময় হয় এখানে জঙ্গিতে থেয়ে গেছে এরকম একটা প্রবণতা, বাড়িয়ে বলবার একটা প্রবণতা, কখনো কখনো অস্বীকার করবার একটা প্রবণতা, যেটি আছে সেটিও আমরা মানতে চাই না। এটিও বোধহয় একটি বড় সমস্যা তৈরি করেছে বলে মনে হয় অনেকের কাছে। এটি আপনি ঠিক বলেছেন, এটি ওই জায়গাতে আমরা ছিলাম। আমাদের এখানে মূল বিষয় হচ্ছে যে টেরোরিজম নিয়ে গবেষণা করার জন্য আমরা ঠিক সেরকম গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি, যার ফলে যারা গবেষণা করেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে গবেষণা করেন, এবং এই গবেষণার যে ফল এবং রাষ্ট্রীয় কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজিতে এই যে যোগসূত্র করার কোনো ইনস্ট্রুমেন্টস আমাদের এখানে এখনো আমরা স্টাবলিশ করতে পারিনি। ফলে হচ্ছে যে এখানে একটি জিনিস আপনি দেখেছেন যে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে আমি তথ্য দিয়েছি, আবার সেই তথ্য হোম মিনিস্টার বলেছেন আমি সেই তথ্য আমি অ্যাড্রেস করেছি, কিন্তু আক্রমণ হচ্ছে অন্য জায়গায়। এখানে বিষয়টা হলো যে যখনই সেই তথ্যটা পাওয়া গেছে, সেই তথ্যের সাথে সংশ্লিষ্ট হয়ে আক্রমণটা কোন দিকে ডাইভার্ট হতে পারে বা কোন দিকে যাবে, এবং তার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের ফলাফল, যেটা উনি বলেছেন যে অর্থনীতির উপর আঘাত করার একটি ফল আমরা সুস্পষ্টভাবে যেটা ভেসে উঠছে আমাদের কাছে, তো এগুলো অ্যানালিসিস করে তখন আপনি একটি সুস্পষ্ট দৃষ্টি পাবেন। এবং আমরা যেটাকে বলি যে একজন গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে গোয়েন্দার যে রাডারটা আছে, সেই রাডারটা যদি আপনি সারা দেশের দিকে চালাতে থাকেন আপনি জেনারেল পিকচার পাবেন, কিন্তু যখন কোনো হুমকিকে আপনি নির্ণয় করতে যাবেন তখন সেই রাডারটাকে ফোকাস করতে হবে কোনো একটি জায়গাতে। তো সেই জায়গাটা তারা ফোকাস করতে পারেনি, যার ফলে এই আক্রমণ হয়েছে। কেন করতে পারেনি? ওই যে ওই তথ্য থেকে সে আর কতগুলো ঝুঁকি আমাদের তৈরি হচ্ছে এবং সোর্স অফ দ্য থ্রেট সেটি আমরা ঠিক ভালো করে হোম মিনিস্ট্রি বুঝতে পারেনি। তো যার ফলে হচ্ছে কি এক একজন এক এক তথ্য দিচ্ছে, এবং সেই তথ্যের সাথে আমি ওইখানে একটু দ্বিমত পোষণ করেছিলাম যে এই তথ্যতে আমরা খুব পরিপক্ক না, বাংলাদেশ কাউন্টার টেরোরিজমে আমরা খুব পরিপক্ক না। তো সেই জন্যে সেই সবার কাছে এটিকে একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগে। কিন্তু যারা গবেষণা করছেন তারা এই ধোঁয়াশা পরিস্থিতির ভেতর দিকে তাকিয়ে তাদের গবেষণা দিয়ে, যেটাকে আমরা বলি যে লুকিং পাস্ট দ্য ওয়াল, অর্থাৎ চার দেয়ালকে ভেদ করে আপনার দৃষ্টি যেতে হবে, তাহলে আপনি একটা পিকচার তৈরি করতে পারবেন। আজকের জঙ্গি যেটা বাংলাদেশে আমরা দেখি, মোস্টলি আমরা দেখি বাংলাদেশে জঙ্গিদের সাথে আন্তর্জাতিক বা বাইরের কোনো জঙ্গিদের কানেকশন আছে, এটা আগেও ছিল, কিন্তু দলগতভাবে, যেমন যদি বলি যে আইএস এর একটি অঙ্গ সংগঠন, AQIS এর একটি অঙ্গ সংগঠন, আল কায়দার, এরকম ভাবে সুস্পষ্ট কোনো সংগঠনের অস্তিত্ব আমরা বাংলাদেশে খুঁজে পাইনি। কিন্তু যারা এখানে জঙ্গিত্ব করছেন তারা আল কায়দা অথবা আইএস এর যে মতাদর্শ আছে সেটিকে তারা অনুসরণ করছেন এবং নিজেরাই দাবি করছেন যে আমরা আইএস এর অনুসারী। সেই হিসাবে আমরা বেশ কিছু জঙ্গিকে দেখেছি যারা ধরা পড়েছে, হামদান, গালিব, এগুলো যদি দেখেন
এরা কিন্তু হচ্ছে এই যে জেএমবির একজনকে ধরা হলো, 2-3 জনকে, তার মধ্যে একজন চিটাগং এর বিষয়টা আমি একটু আলাদাভাবে দেখতে চাচ্ছি। চিটাগং এর সাইডটাতে আমরা ভারী অস্ত্রের সন্ধান দেখছি এবং প্রায়শই কিন্তু আমরা দেখছি যে অস্ত্র সহ গ্রেপ্তার। ওখানকার ওই বেল্টের পরিবেশটা একটু আলাদাভাবে দেখতে হবে। আর আমাদের এখানে যেটাকে আমরা দেখেছি, সেখানে দেখছি যে গালিব সে নিজেই একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করছে। তাকে হয়তো অর্থায়ন করছে ওই কোনো একজন ব্যক্তি। আমরা দেখেছি হামদান এসেছে থেকে, যুক্তরাজ্য থেকে, সেখান থেকে তাকে কেউ অর্থায়ন করেছে ব্যক্তিগত পর্যায়ে, এবং সেটি নিয়ে সে আইএসের যোদ্ধা সংগ্রহের জন্য কাজে নেমেছে। তো এটির সাথে আমরা সরাসরি বলতে পারছি না যে সে আইএসের হয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু আইএস তাকে নিয়োগ করেনি। আর আমাদের এখানে জঙ্গি প্রতিষ্ঠানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যদি আপনি হুজি থেকে দেখেন, সেখান থেকে জেএমবি, তারপরে হিজবুত তাহরির, আমাদের আনসারুল্লাহ বাংলা টিম, প্রতিটি জঙ্গি হামলা হয়েছে। এই হামলার সাথে শুধু জঙ্গি দলই সংশ্লিষ্ট না, এই হামলার ভেতরে আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক দলের নেতারাও জড়িত হয়ে পড়েছেন, যে ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে এসেছে। আমি উদাহরণস্বরূপ নিতে পারি যে আপনি উদিচির হামলার কথা চিন্তা করেন, 21শে আগস্টের হামলার কথা চিন্তা করেন, সেখানে হুজি যেমন কাজ করেছে, অ্যাকশন করেছে, এটার সাথে আমরা অনেকের জড়িত দেখছি। তাহলে এখানে একটি পলিটিক্যাল এবং জঙ্গিদের মধ্যে আমরা একটা নেক্সাস দেখতে পাচ্ছি। এবং এই সব জঙ্গি প্রতিষ্ঠান খাড়া করার জন্য জন্ম দেওয়া এবং তাদের উত্থানের পেছনে দুটো জিনিস দেখা যায়। একটি হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা। সেটি কিন্তু আসে আমাদের প্রচলিত দলের কাছ থেকে। তো সেটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এই জঙ্গি জিনিসটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ক্যাপিটালাইজেশন আছে। এখন আমাদের দেশে আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে। এখন যদি আপনি জঙ্গিদের, যাদের সাথে জঙ্গি মতাদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা সবসময় ধরে নেয় যে আওয়ামী লীগ হচ্ছে জঙ্গি বিরোধী, প্রকারান্তরে এটা হচ্ছে ইসলাম বিরোধী দল, এবং তারা তাকে শত্রু মনে করে। পাশাপাশি ওই মতাদর্শে বিশ্বাসী লোকরা জামায়াতে ইসলাম বা বিএনপিকে তারা বন্ধু ভাবে। তাহলে এই জঙ্গিদের এই যে ধারণাগত যে একটি ব্যাপার, তারা কিন্তু খেলাফতের জন্য যুদ্ধ করছে, খেলাফতে এবং গণতন্ত্রের প্রক্রিয়াকেই তারা কিন্তু মানে না, এবং গণতান্ত্রিক যে এই যে আইন আছে এটিকেও তারা মানে না। তারা আল্লাহ শরিয়া আইন মানাতে চায়। তাহলে সব গণতান্ত্রিক দল যারা চর্চা করছে তারা সবাই তার শত্রু হওয়ার কথা, কিন্তু এখানে আমরা একটু পার্থক্য দেখছি। এগুলো একটি। আরেকটি হলো, মনে করা হয় যে বাংলাদেশে এই জঙ্গি নিয়ে বর্তমান সরকার জঙ্গির বিরুদ্ধে অবস্থান নিয়ে, শূন্য সহিষ্ণুতা নিয়ে বিশ্বে একটি ইমেজ সৃষ্টি করেছে। যে ইমেজটা হচ্ছে যে এই সরকার জঙ্গি বিরোধী সরকার, এই সরকার না থাকলে জঙ্গি বাড়বে। আবার অন্যভাবে কেউ কেউ এটিও বলবার চেষ্টা করেন যে এই জঙ্গি বলে আসলে সরকার আন্তর্জাতিক বিশ্বের বা বিভিন্ন একটা কনফিডেন্স নেওয়া বা তাদের সমর্থন আদায়ের চেষ্টা, যে কারণে তারা বলছে এখানে জঙ্গি আছে এবং আমি টেরোরিজমের বিরুদ্ধে ফাইট করছি, সো আমাকে সাপোর্ট দাও। তার অন্যান্য রাজনৈতিক ভিত্তিগুলো দুর্বল থাকবার কারণে অনেকে মনে করেন যে জঙ্গি বিষয়টাকে অনেক বেশি ফ্লারিশ করে দেখানো হচ্ছে। আপনার প্রথম অংশটা আমি নিলাম যে হ্যাঁ, এটা দেখানো হচ্ছে। এখন আমাদের বিরোধী দল হচ্ছে কি না আমি জানতে চাইছি আপনার কাছে। এটি তো প্রকাশিত যে স্বভাবতই তারা অনেক প্রশংসা পেয়েছে বিশ্বের কাছ থেকে জঙ্গি বিরোধী অবস্থান নেবার জন্য। এবং এটিকে আপনি যদি এটিকে বলা যায়, অভিযোগটা হচ্ছে যে বাস্তবতা যা তার চেয়ে অনেক বেশি করে দেখিয়ে এই সব সময় বিভিন্ন ক্রাইসিসের সময় যে জঙ্গিদের গ্রেপ্তার এগুলো দেখানো হচ্ছে অনেকটা সমর্থন আদায়ের জন্য, এরকম একটা অভিযোগ আছে। এরকম, সেটাই বলছি যে সেই অভিযোগ এটা পলিটিক্যাল ক্যাপিটালাইজেশন, অর্থাৎ তার সমর্থনে রাখার জন্য এগুলো সে করছে, বাড়িয়ে দেখাচ্ছে। সেটি হলো একটি জিনিস যে যখনই বাড়িয়ে দেখাচ্ছে তখন স্বভাবতই প্রতিদ্বন্দ্বী দল চেষ্টা করবে এটাকে ভেঙে দিতে। এবং আজকে যেটা এই যে সর্বশেষ প্রচেষ্টার ভেতরে বিদেশিদের বাংলাদেশের উপরে যে আস্থাটা আছে, জঙ্গি বিরোধী আস্থা, সেটির ভেতরে চিড় ধরানোর একটি উদ্দেশ্য কিন্তু এটার ভিতরে খুঁজে পাওয়া যায়। যে আমরা এখন যে পরিবেশটাকে দেখতে পাচ্ছি, এবং এই পরিবেশের ভেতরে যেসব রাষ্ট্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করে তারাও কিন্তু এটাতে কিছুটা ঘৃত, মানে অগ্নিতে ঘৃত দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন দেখছি বিশ্বে জঙ্গিত্ব নিয়ে একটা খেলাও চলছে। তো ভালো জঙ্গি এবং খারাপ জঙ্গি দুভাবে ভাগ করা হয়েছে। যারা আমার স্বার্থের পক্ষে কাজ করে তারা আমার কাছে ভালো জঙ্গি, আই ওয়ান্ট দেয়ার সার্ভাইভাল। আরেকটি হচ্ছে যে আমার স্বার্থের বাইরে যারা কাজ করে তারা হচ্ছে খারাপ জঙ্গি, আমি তাদের দমন করছি। এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে
যুক্তরাষ্ট্রের একটা বড় রকম ইমেজ সংকট তৈরি করেছে ইতিমধ্যেই আইএসএ রাশিয়ার ইনভলভমেন্টে, যে তারা ঘোষণা দিয়েছে যে ইসলামিক স্টেট ইজ সো পাওয়ারফুল, সো রিচ, এদেরকে ধ্বংস করতে হলে 1 দশক যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে আমেরিকান স্ট্র্যাটেজি, ঘোষিত স্ট্র্যাটেজি। আর রাশিয়া 3 দিন স্ট্রাইক করে তারা বলেছে যে এরা এখন আইএসের পরাজয়টা এখন হচ্ছে মাত্র ঘন্টার ব্যাপার, আমরা তাদের মূল যে শক্তিটাকে ভেঙে দিয়েছি 3 দিনের বম্বিংয়ে। তো এক্ষেত্রে এখানে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে একটি ইমেজ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমাদের অনেক জঙ্গিকেই সেখানে সেই জায়গাটার পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের ক্ষেত্রেও কোনো কোনো রাজনৈতিক দল, বলতেই হলে কোনো অসুবিধা নেই, জামাত ইসলামকে তারা মনে করে মডারেট ইসলামিক পার্টি। আবার আমরা যারা এখানে গবেষণা করি আমরা দেখেছি প্রতিটি জঙ্গি দলের সদস্যের মধ্যে এদের লিডার এবং উৎসগুলো এসেছে ওই দল থেকে। তাহলে এই দলের পৃষ্ঠপোষকতা ওইভাবে যদি আপনি কানেক্ট করেন, ডোমেস্টিক গ্রোন যত জঙ্গি দল এখানে বাংলাদেশে হয়েছে সবার সাথেই তাদের একটা কানেকশন খুঁজে পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এই দলটিকে আপনি কেমন করে মডারেট দল বলেন? তাহলে সেক্ষেত্রে একটা পার্থক্য, ধারণার পার্থক্য সৃষ্টি হচ্ছে। পশ্চিমা ধারণার সাথে আমাদের ধারণা মিলছে না, তো সেখানে গিয়ে ধারণার পরিবর্তন হচ্ছে। কিন্তু একটি জিনিস হচ্ছে, আমি যেটা মনে করি যে পশ্চিমার যে জঙ্গির দিকে তাকানোর যে ম্যাট্রিক্স আছে, আমি ওই ম্যাট্রিক্স দিয়ে আমি গবেষণা করতে চাই না। আমি চাই আমাদের বাংলাদেশের যে বাস্তব ভিত্তিক যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আমি ওটা দিয়ে করতে চাচ্ছি। আমি যখন তাদের ম্যাট্রিক্স দিয়ে গবেষণা করব তখন তাদের কনক্লুশনেই আমি পৌঁছাবো, এরকম একটা কনডিউট তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমরা ওইটা থেকে দূরে থাকলে যে পজিশনটা বলা হচ্ছে, এখন কিন্তু তারা আবার ঘুরে ওই পজিশনে আসছে। তারা এখন বলছে যে জামাতে ইসলামস রোল ইজ ডাউটফুল। সে এখনো পরিষ্কারভাবে বলছে না যে এটি জঙ্গি সম্পৃক্ত আছে। তো সেক্ষেত্রে পজিশন কিন্তু তারা চেঞ্জ করছে। তাহলে তাদের পূর্বের যে ধারণা ছিল, পূর্বের যে গবেষণা ছিল, সেগুলো কি সঠিক? এটি একটি প্রশ্ন রাখছে আমাদের কাছে। প্রফেসর এমান, অনেকগুলো প্রশ্ন এবং আমি খুব গভীর আগ্রহ সহকারে রশিদ সাহেবের অ্যানালাইসিস গুলো শুনছিলাম। আমি তার একটা জায়গাতে আমি একটু দৃষ্টিটা দিতে চাই এবং একটা নতুন ডাইমেনশন আমি ওপেন করতে চাই। সেটি হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে, 2 জন বিদেশি হত্যাকাণ্ড, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি হয়েছে এবং আমরা প্রত্যাশা করি যে তদন্ত কমিটি একটা ক্লিয়ার পিকচার আমাদেরকে দেবে, কারণ এইবার প্রথমবারের মতো একটা বাইরের শক্তির একটা প্রেশার আছে। কিন্তু আমি হাইপোথেটিক্যালি কতগুলো প্রশ্ন ওখানে উত্থাপন করতে চাচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে, এমন কোন শক্তি, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, এমন কোন শক্তি কি চাচ্ছে যে আন্তর্জাতিকভাবে যে কোয়ালিশন হয়েছে টু কন্টেইন আইএস, ইসলামিক স্টেট, তার সাথে বাংলাদেশকে যোগ করতে বাধ্য করা? আপনি জানেন যে গ্লোবাল কোয়ালিশন টু কাউন্টার আইএস আইএল নামে একটা কোয়ালিশন গঠিত হয়েছে। সেই কোয়ালিশনে 62 কান্ট্রিজ সেটার মেম্বার, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেখানে জয়েন করেনি। কিন্তু বাংলাদেশকে একাধিকবার বলা হয়েছে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের নিশ্চয়ই সরকারের নিশ্চয়ই স্ট্র্যাটেজি আছে, চিন্তা ভাবনা আছে, কেন যায় না, কি জন্য যায় না, এটা কি ভালো কি মন্দ, সেটা পরের বিতর্কিত ব্যাপার, পরের প্রশ্ন। বা অন্যরা যা হজম করতে পারবে বাংলাদেশ পারবে না, এটা একটা বড় প্রশ্ন, ফান্ডামেন্টাল প্রশ্ন। সেটা বিবেচনা করেই সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা যাব না। এখন এমন কি হতে পারে কিনা যে বাংলাদেশের তথাকথিত জঙ্গিবাদের উত্থান দেখিয়ে কেউ চাচ্ছে, কোন শক্তি চাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশ ওই কোয়ালিশনে যোগ দিক। কারণ আপনি যদি বার্ডিকাটের সর্বশেষ স্টেটমেন্টটা ফলো করেন, সেখানেও কিন্তু একটু ইঙ্গিত আমি পেয়েছি খুঁজে। এটা হলো একটা নাম্বার। আমি সেই এর সাথে আরো দুটো বিষয় যোগ করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে চাচ্ছে বাংলাদেশে একটা সোফা চুক্তি করতে। সোফা হচ্ছে স্ট্যাটাস ফর ফোর্সেস এগ্রিমেন্ট। এটা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিটা করে এবং প্রায় আমার জানা মতে 80 থেকে 90টি দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে আছে এবং অনেকদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশ সোফা চুক্তি স্বাক্ষর করুক। একই সাথে আকসা নামে একটা চুক্তি আছে,
এবং আকসা চুক্তিটাও করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা খুব সংক্ষেপে যদি দুটোকে একসাথে মেলাই তাহলে এই দুটো চুক্তি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে মার্কিন সেনাবাহিনীর সাময়িক উপস্থিতি নিশ্চিত হবে, রিফুয়েলিং হবে, পোর্ট কল সুবিধা পাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এবং যদি সেনাবাহিনীর কোনো সদস্য কোনো ধরনের কোনো অপরাধ করে থাকে তা মার্কিন আইন অনুযায়ী বিচার হবে, বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে না। এরকম একটা চুক্তি নিয়ে দীর্ঘদিন কথাবার্তা বলা হচ্ছে। বাংলাদেশ, আপনি জানেন যে ইতিমধ্যে অংশীদারিত্ব সংলাপ চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং দুই তিনটা ডায়ালগ ইতিমধ্যে রিসেন্টলি হয়েছে একটা, সেখানেও কিন্তু ওই সন্ত্রাসবাদের বিষয়টি আছে। তো আমি জাস্ট এটা আলোচনার সূত্রপাতের জন্য যে এরকম কোনো ক্ষেত্র তৈরি করা হচ্ছে কিনা যাতে করে বাংলাদেশ এখন এই সোফা চুক্তিতে স্বাক্ষর করবে, বাংলাদেশ এখন আকসা চুক্তিতে স্বাক্ষর করবে, বাংলাদেশ এখন গ্লোবাল কোয়ালিশন টু কন্টেইন ISIL অর্থাৎ ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে 62 দেশের সংগঠন সেখানে যোগ দেবে, এটা একটা প্রশ্ন। আমার বিবেচনায় যে বাংলাদেশে, যেটা রশিদ সাহেব একদম ক্লিয়ারলি বলেছেন এবং এটাই সত্যি কথা, আমি নিজে টেরোরিজম এবং কাউন্টার টেরোরিজম নিয়ে আমি পড়াশোনা করেছি, গবেষণা করেছি। বাংলাদেশের সাথে বাংলাদেশে IS এর ইসলামিক স্টেটের কোনো সংস্থা, কোনো অস্তিত্ব নেই। কেন নেই? কারণ IS যেভাবে তাদের কর্মসূচি পরিচালনা করে, তাদের যে স্ট্র্যাটেজি, আপনি দেখবেন তারা মানুষ গলা কেটে ভিডিও ছেড়ে দেয়, এবং যেহেতু ভিডিওতে তারা তাদের অস্তিত্বের কথা জানান দেয়, সে কারণেই ওই যে সাইট নামে যে পর্যবেক্ষণকারী সংস্থায় এই জিনিসটি আপলোড করা হয়েছিল, সেখানে হচ্ছে আরো আমার সন্দেহটা সেখানেই ছিল। অর্থাৎ এখানে IS এর স্ট্র্যাটেজির সাথে বাংলাদেশে IS এর কোনো অস্তিত্ব আছে প্রমাণ করে না। একই সাথে আল কায়দার যে স্ট্র্যাটেজি, আপনি যদি আল কায়দার তাত্ত্বিক, তার নাম হচ্ছে আবু মুসাব আল সুরি, তার একটা বই আছে 1600 পাতার একটা বই, এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। আপনি যদি অংশবিশেষ পড়ে যাবেন, আমি জানি না, হয়তো ইন্টারনেটে পাওয়া যেতে পারে, আপনি যদি এটা পড়ে থাকেন আপনি দেখবেন সেখানে সে একটা কনসেপ্টের কথা বলেছে, যে কনসেপ্টটাকে তার ভাষায় এটাকে স্পাইডার ওয়েভের কথা বলছে, যেটা আল কায়দার জঙ্গিরা এই তত্ত্বটা ব্যবহার করে। সে কিন্তু সেটাকে যদি আমরা ফলো করি, এমন কোনো ঘটনা বাংলাদেশে আমি কাউকে পাইনি যারা এটা করে। তবে হ্যাঁ, এটা সত্য কথা, বাংলাদেশে যারা জঙ্গি আছেন, জঙ্গি তৎপরতার সাথে যারা লিপ্ত, জেএমবির কথা আমরা জানি, আনসারুল্লাহ বাংলা টিমের কথা আমরা জানি, তারা তো সক্রিয়। এবং আপনি নিশ্চয়ই সেই ময়মনসিংহের তিশালের ঘটনা মনে আছে, জঙ্গি ছিনিয়ে নিল, তার অর্থ হচ্ছে এখানে তাদের অ্যাক্টিভিটি আছে। তারা কেউ ডেফিনেটলি ইন্সপায়ার্ড হয়েছেন IS এর উত্থানে এবং আল কায়দার উত্থানে। হয়তো তাদের মধ্যে কোনো যোগাযোগ স্থাপিত হতেও পারে, যেটা হয়তো আমাদের গোয়েন্দা সংস্থা স্পষ্ট করে বলতে পারবে। আমরা হয়তো ওইভাবে, প্রশ্ন তো থাকছে যে এদের অর্থায়ন, অস্ত্রের যোগান পরেরটা। হ্যাঁ, তাহলে এই যে একটা বড় একটা এই ধরনের, আপনি জানেন যে জঙ্গি সংগঠনগুলো পরিচালনা করতে, এই যে চিটাং এ যে, এটা যদিও রশিদ সাহেব বলছেন এটা পরে আলোচনা করবেন, 8টি গ্রেনেড পাওয়া গেল। এই গ্রেনেড নিশ্চয়ই আমাদের লোকাল এখান থেকে আসে না গ্রেনেডটা, এটা গ্রেনেড কিনতে হয়েছে লোকাল মার্কেট থেকে, এগুলো অ্যাভেলেবেল, এগুলো জানি আমরা। ইন্টারন্যাশনাল মার্কেটে, ব্ল্যাক মার্কেটে এগুলো কিনতে পাওয়া যায়, কালাশনিকভ রাইফেল থেকে শুরু করে এগুলো কিনতে পাওয়া যায়। তাহলে এই অর্থায়ন, যেটা আপনি কারেক্টলি আইডেন্টিফাই করেছেন, অর্থায়নটা হলো একটা বড় জরুরি এবং বড় ইম্পর্টেন্ট। এবং আমি এই মুহূর্তে মনে করতে পারছি না জাতিসংঘের একটা রেজলিউশনে বাংলাদেশের দুটো সংগঠনকে বলা হয়েছিল যে এরা অর্থায়ন হয় এবং এই অর্থায়নটা জঙ্গি তৎপরতার সাথে সরাসরিভাবে জড়িত, এবং এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সম্ভবত একটি সংগঠন ইতিমধ্যে আল হারামাইন, রাইট, আর একটা ছিল রিভাইভাল ফর ইসলামিক হেরিটেজ, রাইট। তো এটা কিন্তু জাতিসংঘ তারাই আইডেন্টিফাই করেছে এবং এটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা অনেকদিন থেকে এটা বলে আসছি এবং রশিদ সাহেব অনেকদিন এই কথাগুলো বলছেন, যেহেতু উনি সেনাবাহিনী থেকে এসেছেন। এই অর্থায়নটা সারা বিশ্বব্যাপী একটা বড় ফ্যাক্টর জঙ্গি তৎপরতা চালানোর জন্য, এবং সেখানে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় হচ্ছে। আল কায়দার স্ট্র্যাটেজিটা ইসলামিক স্টেটের অ্যাক্টিভিস্টদের যেটা ব্যবহার করছে, ফলে বাংলাদেশে এই অর্থ আসছে এবং এই অর্থ অকাজে, জঙ্গি তৎপরতায়, সন্ত্রাসবাদী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।
এবং এখানেই হচ্ছে আমার প্রশ্নটা, যে আমাদের এখানে যারা অর্থ নিয়ে, যারা অর্থ বাংলাদেশে আসার ব্যাপারে যারা নিয়ন্ত্রণ করেন, বাংলাদেশ ব্যাংক, তাছাড়া অন্যান্য সংস্থাগুলো, তাদের একটা ভূমিকা কিন্তু থেকেই যায়। তারা আসলে এগুলোকে কন্ট্রোল করতে পারছে না কেন, বা পারলে কোন পর্যায়ে কতটুকু পর্যন্ত পারছে, এই প্রশ্নটা এসেই যায়। ফলে একটা জিনিস এখানে স্পষ্ট, এখানে জঙ্গি তৎপরতা আছে, কিন্তু আমরা নিশ্চিত নই যে এই জঙ্গিদের সাথে আন্তর্জাতিকভাবে এদের কোনো বৈশ্বিক সম্পর্ক আছে কিনা, কতটুকু যোগাযোগ আছে, প্রাতিষ্ঠানিক যোগাযোগ কতটা আছে, এবং অর্থের সংস্থানটা এখনো ভিন্ন চ্যানেলে আসছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ। অর্থের এবং অস্ত্রের যোগানটা যদি আমি একসঙ্গে মিলিয়ে দেখি, এর বাইরে যেটি জেনারেল রশিদ বলেছেন যে রাজনৈতিক একটা মদত, এটা লোকাল ডোমেস্টিক। যেমন আজকে আপনি যদি দেখেন, আজকে ইন্ডিয়ান একটা পেপারে বলা হয়েছে যে দুজন যে বিদেশি হত্যা করা হয়েছে, দুজন বিদেশি নাগরিককে, তার সাথে জামাতের বিদ্রোহী বলছে, এবং বলছে যে ভারতীয় গোয়েন্দাদের তথ্য, তাদের তথ্যটা তারা গোয়েন্দা তথ্য থেকে তারা পেয়েছে। এখন আমার কাছে এই বিষয়টা, এবং এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সংবাদ সম্মেলনে যে জামাত বিএনপি এর সঙ্গে থাকবার সম্ভাবনা। প্রধানমন্ত্রী সেখানে আমি আসছিলাম যে প্রধানমন্ত্রী এটা বলেছেন, উনি নিউ ইয়র্কেও উনি বলেছেন এই কথাটা, যে জামাতের বিএনপির সংশ্লিষ্টতা আছে, উনি আশঙ্কা করছেন। তাহলে এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটা জানতো না? আমি পত্রিকা থেকে দেখেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই বিষয়টা অ্যালার্ট করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছিলাম। আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকেও 1 মাস আগে, আগস্ট মাসে বলা হয়েছিল ফরেন মিনিস্ট্রিকে যে এরকম একটা সম্ভাবনা হতে পারে। এখন আপনি জানেন যে সেপ্টেম্বর মাসটা খুব সেন্সিটিভ মাস, 11 সেপ্টেম্বরের কারণে খুব সেন্সিটিভ মাস। এই জন্য অনেকেই ধারণা করেন যে সেপ্টেম্বর মাসে একটা ঝামেলা হতে পারে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এরকম একটা ইনফরমেশন ছিল, তাদের নোট ছিল ফরেন মিনিস্ট্রির কাছে। এখন আমার প্রশ্নটা হলো ওইখানে, যে যদি সত্যিকার অর্থে অস্ট্রেলিয়ান এম্বাসি নোট পাঠিয়ে থাকে, গোয়েন্দা সংস্থা যদি ফরেন মিনিস্ট্রিকে অ্যালার্ট করে থাকে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের ফরেন মিনিস্ট্রি কি অ্যাকশনে গেল, কি তারা উদ্যোগ নিল, প্লাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি উদ্যোগ নিয়েছিল। এখন এটা তো সত্য, প্রায় 2.5 লাখ বিদেশি বাংলাদেশে বসবাস করেন, সবাইকে প্রোটেকশন দেওয়া এটা আসলে এটা সম্ভব না, এটা এক ধরনের একটা অসম্ভব একটা টাস্ক। এখন তারা কিন্তু দেখেন, তারা কোনো ডিপ্লোম্যাটকে তারা টার্গেট করেনি, তারা টার্গেট করেছে খুব সাধারণ একজন মানুষ, ইটালিয়ান ভদ্রলোক, তিনি তো একটা এনজিও সেক্টরে কাজ করতেন, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেন। জাপানের যে নাগরিক, তিনি তো একদম রুট লেভেলে বাংলাদেশের গ্রাম পর্যায়ে চলে গেছে, এবং সবাই যেটা বলছেন সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল, এবং তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন, তার ছবি আমি অনলাইনে আমি দেখলাম। ফলে সামগ্রিকভাবে যারাই করে থাকে এই টার্গেটগুলোকে তারা বেছে বেছে এই কাজগুলো করেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি উদ্ধারের জন্য বাংলাদেশে যে একটা ব্র্যান্ডেড হয়ে করার চেষ্টা করা হচ্ছে, যে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, এই যে ব্র্যান্ডিং এর একটা উদ্যোগ, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আজকে আমাদের সুস্পষ্ট করে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কিভাবে জড়িত, অর্থায়ন হয়েছে কিনা, স্থানীয় শত্রু, স্থানীয় জঙ্গি গোষ্ঠী, বৈদেশিক জঙ্গি গোষ্ঠীর সাথে কতটুকু সম্পর্কিত আছে, এটা খোলাসা করা। না, আমি ওনার সাথে একমত যে এটি, উনি যে পার্টিকুলারলি যে হাইপোথেসিস দিলেন, ইটস এ ভেরি রিজনেবল হাইপোথেসিস। এটির সম্ভাবনা আমরা নাকচ করতে পারছি না, কারণ বাংলাদেশে একটি জিনিস আছে, আপনি হয়তো দেখবেন যে বিশ্বের জঙ্গিবাদী লড়াইয়ে বা বিশ্বের যে কোনো লড়াইয়ে সবচেয়ে বেশি ক্রাইসিস যেখানে, সেখানে আমরা বলি ফুড সোলজার। এবং বাংলাদেশ হচ্ছে জন অধিষ্ঠিত দেশ থাকার জন্যে যে সবাই এটির উপরে ব্যাংক করে। আমরা যত ফুড সোলজার দিতে পারি সেটি বিশ্বের অনেক দেশই দিতে পারে না। আবার হচ্ছে যে যুদ্ধের যে ক্যাজুয়ালিটি সাফার করলে বাংলাদেশ যতটা সহ্য করতে পারবে, বিশ্বের অনেক উন্নত দেশই সহ্য করতে পারবে না। তো সেক্ষেত্রে এটিকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার একটু দাবি রাখে। আমি যেটা মনে করছি সেটি হচ্ছে যে আমাদের এখানে জঙ্গি তৎপরতার সাথে আমি সবচেয়ে বেশি হয়ে যায়, মানে উদ্বিগ্ন হই কখন, যে বাংলাদেশে যে রাজনৈতিক চর্চা হবে, সেই চর্চা হচ্ছে যেটা আমরা গণতান্ত্রিক চর্চা দেখতে চাই সব দলের মধ্যে। এর আগে আমরা বলেছিলাম যে কৌশলের ভেতরে, এটি আমি সরাসরি বিএনপির উদ্দেশ্যেই বলবো,
সেটি হচ্ছে রাজনীতিতে যখন কোনো সশস্ত্র রাজনীতি করার চেষ্টা করা হবে, ওই রাজনৈতিক দলগুলোকে আমরা বাংলাদেশের ইতিহাসে দেখিনি যে সার্ভাইভ করতে পেরেছে। আপনি অতীতের দিকে যান, যে যা আমরা সেই চারু মজুমদারের ফৈলজ নকশাল থেকে শুরু করে জাসদের গণবাহিনী পর্যন্ত, যখনই তারা এই সশস্ত্র বাহিনী তৈরি করেছে কোনো পলিটিক্যাল স্বার্থ সিদ্ধির জন্য, তখন দলটা আলটিমেটলি বাংলাদেশের জায়গা পায়নি, মানুষ গ্রহণ করেনি। ঠিক আমরা এটাও বলেছি যে তাতে হচ্ছে গণতান্ত্রিক দলের যারা সদস্য আছে তাদেরকে আমরা সন্ত্রাসী করে গড়ে তুলি। তো যদি সন্ত্রাসী অবশ্য একটু আত্মতৃপ্তি পেতে পারে, কারণ 10-11 বছর তারা ক্ষমতার অংশীদার থেকেছে, আত্মতৃপ্তি পেতে পারে, কিন্তু তাদের একটা জিনিস আছে, আপনি এই প্রশ্ন করতে পারেন, তাদের ওই কৌশলের কারণে 20-22 হাজার যুবককে জীবন দিতে হয়েছে ভুল কৌশলের জন্য, সেটির জবাব তো তারা দেবে। তো মানুষের জীবন এবং জাতিকে রক্ষা করা, যেটা রাষ্ট্রের স্বার্থ, যেটা উনি বললেন যে আমাদের দেশের তো অর্থনৈতিক অগ্রগতি যেভাবে যাচ্ছে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশের জনগণই এটা ভোগ করবে। তো সেক্ষেত্রে যদি এটির বিরুদ্ধে কেউ কাজ করে তাহলে সেটির ফল কিন্তু কোনো সরকারের উপরে গিয়ে পড়বে না, এটির আলটিমেট ইফেক্টটা কিন্তু আওয়ামী লীগের উপরে পড়বে না, পড়বে হলো জনগণের উপরে। তো সেদিকটাকে লক্ষ্য রেখে রাজনীতি করতে হলে জনগণকে সামনে রেখেই করতে হবে। একটি দলের বিরুদ্ধে আমি কাজ করার কারণে জনগণকে ক্ষতিগ্রস্ত করব, এরকম কোনো রাজনৈতিক কৌশল কখনোই সার্থক হয়নি। আমি আজকের এই কৌশলের সাথে, আমি পেট্রোল বোমার কৌশলটার সাথে আমি এটি একটি আমার কাছে মনে হয় একটা নতুন সংস্করণ, একই উদ্দেশ্যে। তখন একটি উদ্দেশ্য ছিল নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা, হত্যা করলে কি হবে, মানুষ সরকারের কাছে নিরাপত্তা দাবি করবে, সরকার যদি এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তারা এটা গণদাবিতে পরিণত হবে। তো এখন হচ্ছে যে ওইটা যখন ব্যর্থ হয়েছে তখন এটি হয়েছে যে এরপরে কিন্তু আমরা প্রায়ই দেখি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা বিদেশি চাপের বা বিদেশি হস্তক্ষেপ আশা করি। বাংলাদেশে গণতন্ত্র তৈরি করার জন্য, গণতন্ত্র এটিকে সমৃদ্ধ করার জন্য আমরা সবসময় বিদেশি চাপের দিকে তাকিয়ে থাকি। আমি একটু আপনাকে আবার এই প্রসঙ্গটা যখন আনলেনি, ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রসঙ্গে রিপোর্ট করতে গিয়ে বলছে যে রাজনৈতিক দুর্যোগের কারণে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক দুর্যোগ আছে, সংকট আছে, তার কারণে এই জঙ্গিরা একটা স্পেস। হ্যাঁ, এটি হচ্ছে পশ্চিমা তত্ত্ব। এখন হচ্ছে পশ্চিমা, আপনি ওই তত্ত্বের সঙ্গে আমি বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমে পশ্চিমা পুঁজিবাদী তত্ত্ব যেটি সম্মুখীন হয়েছিল সেটি হলো সোশ্যালিস্টিক মার্কসিস্ট ফিলোসফির সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। এবং এখানে সেটি যখন গুলিয়ে যায় তখন তারা কিন্তু তিনটা জিনিস নিয়ে আসে। তাদের যে সাম্রাজ্যবাদের বা অন্য উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তখন তাদের তত্ত্বে যুক্ত হলো ডেমোক্রেসি, হিউম্যান রাইট অ্যান্ড গুড গভর্নেন্স। যে কোনো একটি দেশকে নিয়ন্ত্রণ করার জন্য এই তিনটা দাবি নিয়ে তারা আসে। নিজের দেশে এটা আছে কিনা সেটি হচ্ছে আলাদা। ওয়েস্ট আফ্রিকার দেশে যেখানে গণতন্ত্রের মানুষ হচ্ছে ট্রাইবালি সো কনসেন্ট্রেটেড, সেখানে তারা আমাদের মতো ভোট করতে যায়। তো ভোট করতে গিয়ে আমি জাতিসংঘে যারা ভোট করতে গিয়েছি এরকম কিছু লোকের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তো উনি বলেছেন যে আমরা ভোটের জন্য তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি যে তোমরা ভোট দিতে আসো, তোমাদের ভোটার আইডি কার্ড আমরা করে দিচ্ছি। তারা ভোট বোঝে না, তারা বলে যে আমাদের যে ট্রাইবাল লিডার আছে সেই যেদিকে ভোট দেবে সব ভোট ওই দিকে। তো সোসাইটির যে ডেভেলপমেন্ট এবং গণতন্ত্রের উপযোগিতা ওই সোসাইটি কতটুকু আছে সেটি কিন্তু সেই দেশের বিবেচ্য বিষয়। কিন্তু যখন তারা তাদের প্রেসক্রিপশন নিয়ে আসছে যেখানে গণতন্ত্রের ঘাটতি সব দেশেই আছে, আপনি যদি আমেরিকার গণতন্ত্রে যান হয়তো এটিও দেখবেন যে তাদের যে পপুলার ভোটে অনেক প্রেসিডেন্ট জিতে যায় কিন্তু ডেলিগেশন ভোটে সে হেরে যায়। তো সেক্ষেত্রে সেটিও তো গণতন্ত্রের একটি ঘাটতি। এই ঘাটতিটা শুধু একমাত্র পূরণ হতে পারে আমার কাছে মনে হয় সেটি হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে, যে গণতান্ত্রিক পন্থাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা হচ্ছে বিঘ্নিত। ভারত যতটাই গণতন্ত্র চর্চা এগিয়ে গেছে আমরা যে যেতে পারিনি, আমাদের কারণ হচ্ছে যে উই আর ইন্টারাপ্টেড বাই দ্য মিলিটারি রুল। তো সেই জন্য এই ঘাটতি ইজ ওয়ান অফ দ্য কজেস, ইটস নট দি কজেস। তো অনেকে এটাকে বলতে চান যেটি একমাত্র কারণ এখানে স্পেস হবে, সেটি হলো যে স্বভাবতই মানুষ বা সমাজের যে চাহিদা আছে সেই চাহিদাটা হচ্ছে সবসময় উৎকৃষ্ট চাহিদা। আমি বাঁচতে চাই, আমি খাবার চাই, আমি বাসস্থান চাই, আমি আমার ভোটাধিকার চাই,
আমি আমার নাগরিক অধিকার চাই। কিন্তু সার্বিকভাবে যখন দেখছি যে এইগুলোকে নিশ্চিত করার জন্যে আমরা যারা গণতান্ত্রিক চরকায় বিভিন্ন রাষ্ট্রকে যেভাবে দেখি, সেখানে এটি 100% পূরণ হচ্ছে না। তো না হবার ফলেই আমাদের সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সেই দ্বন্দ্ব থেকে, সেই দ্বন্দ্বের কারণে যে এই যে সশস্ত্র স্ট্রাগল, যেটাকে আমরা বলছি আর্মড স্ট্রাগল বা সহিংস মতাদর্শ, সেটি জন্ম নেবে এবং সেটিকে আমরা সমর্থন করব এই কারণে জন্ম হচ্ছে, আমার মনে হয় সেটা রাইট স্পিরিট না। সেটি হচ্ছে যে গণতান্ত্রিক চর্চায় যে ঘাটতি আছে, সেটি গণতান্ত্রিক চর্চা দিয়েই তাকে সমৃদ্ধ করতে হবে, সশস্ত্র লড়াই দিয়ে না, মানুষ মেরে না। তো সেই জায়গাটাতে আমার মনে হয় অনেক গণতান্ত্রিক দল যেমন আছে, চিন্তার ভেতরে, ধারণার ভেতরে পার্থক্য আছে, সেরকম আমাদের এই উগ্রবাদী ইসলামী চিন্তাটা আমাদের দেশে কেমন করে এসেছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নিয়ে গড়ে উঠেছে। আমরা ইদানিংকালে যত ধর্মীয় সহিংসতা দেখছি আমাদের এই রিজিয়নে, এটি তো অতীতে দেখিনি। যে প্রথম যেটা যায়, আমরা যে ধর্মীয় সংঘাতের সবচেয়ে বড় যে রূপটা আমরা দেখেছি, সেটা হচ্ছে 1947 সালে, যখন টু নেশনস থিওরিতে দেশ ভাগ হলো, ভারত ভাগ হলো, তখন যে মানবিক বিপর্যয় হয়েছে, অর্থাৎ এই তখন তো পাকিস্তান থেকে হিন্দুদের ভারতে যাত্রা এবং ভারত থেকে মুসলমানদের এখানে আসা, বাস্তুচ্যুত, এটি বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ঘটেছে। হাজার হাজার মেয়ে মানুষ হারিয়ে গেছে রাস্তায়, সেগুলোর কোনো জবাব এখন আমরা খুঁজে পাই না। এখন যদি আপনি এটা স্টাডি করেন, আপনি দেখবেন এটি হচ্ছে মানবিক বিপর্যয়ের একটি বড় উদাহরণ। আমরাও এটাকে চেপে যাচ্ছি। কেন চেপে যাচ্ছি? আমরা এই মানবিক বিপর্যয়টাকে সামনে আনতে চাচ্ছি না। তাহলে আমি শুধু এই ধর্মের বিভাজন দিয়ে যখন মানুষকে বড় করলাম, তখন কি করি, ধর্মকে, শুধু ধর্ম না, ধর্মকে বিভাজন করছি। এখন ইসলাম ধর্মে দেখেন, ওই যে খিজির খানকে কেন হত্যা করা হলো, সে তো ইসলাম ধর্ম করে। তো এই যে জঙ্গি মতবাদ, সে বলছে আমি যেভাবে ইসলাম বলবো তোমাকে ওইভাবেই চর্চা করতে হবে। তাহলে কি তার ইসলাম তার কাছে থাক, আমার ইসলাম আমার কাছে থাক। আমি যদি পীর মাসায় প্রীতি আমার থাকে, আমি তো ইসলাম ধর্ম পালন করছি, কিন্তু সে আমাকে এটা করতে দেবে না। বা খিজির খান যেটা করতে চেয়েছিলেন, উনি পীর মাসায়েক হিসাবে ওই লাইনে, যেটাকে আমরা সুফিবাদী লাইন বলি, সেখানে যাচ্ছে। কেন সুফিবাদী লাইনে আপনি একটা জিনিস দেখবেন, পীর মাজার আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি বা না করি সেটি বিষয় না, কিন্তু ওইটি একটি স্থান যেখানে আপনি সব ধর্মের মানুষকে আমি যেতে দেখেছি। এটি না যে শুধু ইসলাম ধর্মের মানুষ পীরে যাচ্ছে। আপনি যদি আজমির শরীফে যান, দেখবেন ওখানে ওই মাজারে হিন্দু মুসলমান সবাই যাচ্ছে। এই যে সম্প্রীতির জায়গাটাকে আপনি ভেঙে দিচ্ছেন। না, এটি হচ্ছে শরিয়া পরিপন্থী, তুমি করলে আমি গলা কেটে দেবো। মৌলানা ফারুকী ঠিক একই কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই যে মানুষকে ভীতি দিয়ে যে আপনি ফোর্স করবেন যে আমার পক্ষে আসো। আজকে শুধু একটি উদাহরণ দিই, ইসলামিক স্টেটে পালমিরা, যে জায়গাটা সবচেয়ে পৃথিবীতে প্রত্নতাত্ত্বিক প্রসিদ্ধ এলাকা, সেখানে এই রাশিয়ার বোম্বিং এর পরে ওখান থেকে ইসলামিক স্টেটের জঙ্গিরা সব ভেগে গেছে, পালিয়ে গেছে, এবং জনগণ এখন বাড়িতে ফেরত আসছে। আজকের ইন্টারভিউতে দেখাচ্ছে, তারা বলছে আমরা খুব খুশি হয়েছি। তাহলে জঙ্গিত্ব দিয়ে যদি মানুষের মন জয় করতে না পারেন, তাহলে সেটি টিকে থাকবে কেমনে? তো সেটি ইসলামী মতাদর্শ যেটি হবে, সেটি তো আমি মনে করতে পারছি না। এই বিভাজন, আপনি কাদিয়ানি বিভাজন, সুন্নি বিভাজন, শিয়া বিভাজন, আবার সুন্নির ভেতরে আপনি বিভিন্ন ইমামি বিভাজন, এগুলোকে বাড়াচ্ছেন। তো এটি কি ইসলাম ধর্মের সমৃদ্ধি আনছে? তো আমাদের দেশে তো ওই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি, এই বিভাজন করেই সামাজিক সংঘাত, এবং সেই সংঘাত থেকে একটি দল বা একটি গোষ্ঠী একটি স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, সেটি রাজনীতি হতে পারে না। ডক্টর আমি শুধু অনেকগুলো বিষয় তো অবতারণা করেছেন রশিদ সাহেব, অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, এর মধ্যে দুটো কমেন্ট করি। একটা হচ্ছে যেটা আপনি অবতারণা করেছিলেন, যে ওয়াল স্ট্রিট জার্নালের একটি লেখা, বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের কারণেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এই যে দুজন বিদেশি নাগরিক মারা গেলেন, এবং তার পরপরই যতগুলো বিদেশি ম্যাগাজিন আর্টিকেল আমি পড়েছি, নিউজ পেপারের আর্টিকেল আমি পড়েছি, ইনক্লুডিং আল জাজিরা অনলাইনে, তাতে কিন্তু ঘুরে ফিরে এই কথাটাই এসছে যে দুটো বড় দলের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান হচ্ছে না, এবং শান্তিপূর্ণ সহ অবস্থান না হওয়ার ফলে তৃতীয় একটি পক্ষ এখান থেকে সুযোগটা নিচ্ছে।
আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যারা আমরা ছাত্র, আমরা আন্তর্জাতিক সম্পর্কের যারা ছাত্র, তারা একটা কথা বলি সবসময়, যেটা আপনি নিজেও জানেন, কনফিডেন্স বিল্ডিং মেজার, অর্থাৎ আস্থার সম্পর্ক। এই আস্থার সম্পর্কটা যদি না থাকে তাহলে কখনোই গণতন্ত্র তার উচ্চতায় আমরা নিয়ে যেতে আমরা পারবো না। বাংলাদেশের যে সংকটটা এখন সৃষ্টি হয়েছে, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের পর, এখন 5ই জানুয়ারি কি হয়েছিল, কেন হয়েছিল, এগুলো নিয়ে অন্তত 1000 বার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। এখন বিষয়টা হচ্ছে 5ই জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষা করা হয়েছে। এটা যেমন সত্য কথা, তেমনি এবার এটাও সত্য কথা যে একটি বড় শক্তি এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। এখন এই প্রক্রিয়াকে যতদিন পর্যন্ত না আপনি অ্যাকোমোডেট করতে পারবেন মূল ধারায়, মূল রাজনীতির ধারায়, তাতে করে সুযোগটা নেবে আরেকটি শক্তি, যারা চাইবে যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ব্যবধান আছে, বিভেদ আছে, এখানে সুযোগটা নেবে। আমি হাইপোথেটিক্যালি যদি বলি যে এই সুযোগটাই নিয়েছে জঙ্গিরা, এবং এই সুযোগটাই নিয়েছে এই শক্তি যারা বাংলাদেশকে আরো ডিস্টেবিলাইজ করতে চায়। ফলে এখানে ওই যে কথাটা ওয়াল স্ট্রিট জার্নালে বলেছেন, তার রিপোর্টার বলেছেন, আমি এর মধ্যে কোনো অমূলক কিছু দেখি না। শুধু এই কথা কেন, উনি এর বাইরেও তো আরো একাধিকবার গত প্রায় 1 বছর যাবৎ একাধিক প্রতিবেদনে, একাধিক ব্যক্তি, মার্কিন সিনেটে, ইউরোপিয়ান কমিশনের রেজুলেশনে এই কথাগুলো বলা আসছে যে একটা শান্তিপূর্ণ একটা কনফিডেন্স থাকা দরকার দুটো বড় দলের মধ্যে। আর জঙ্গিবাদ দিয়ে যে কথাটা তিনি বলেছেন জেনারেল রশিদ, যে এটা একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন তিনি তুলেছেন। একটা দল, সে যে হোক, জঙ্গি হোক, পলিটিক্যাল ফোর্স হোক, ডেমোক্রেটিক ফোর্স হোক, নন ডেমোক্রেটিক ফোর্স হোক, তাদের ক্ষমতায় থাকার ভিত্তি কি? তার ক্ষমতার থাকার ভিত্তি হচ্ছে জনগণ। মানুষ যদি তাকে চায় তাহলে মানুষ তাকে ক্ষমতায় রাখবে, সে যে কোনো প্রক্রিয়া হোক। একটা জনপ্রিয় সরকারকে আপনি কখনো উৎখাত করতে পারবেন না, এটা হয় না, ইতিহাস কখনো প্রমাণ করে না। তাহলে এই জঙ্গিরা, আমরা একটা ইসলামিক স্টেট একটা বড় ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করেছে শুধুমাত্র অস্ত্রের বলে, কিন্তু জনসমর্থন তাদের ছিল না। ওই যে এখন রাশিয়ার ইনভলভমেন্টের ফলে সেখান থেকে তারা পালিয়ে গেছে এবং মানুষ তার আস্থাটা ফিরে এসছে। মানুষ, তাহলে তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে ভেরি ক্লিয়ার, জঙ্গিরা, ইসলামিক স্টেটের জঙ্গিরা, তারা গলা কেটে মানুষ হত্যা করেছে, মানুষকে উৎখাত করেছে তার এলাকাতে, এবং সে পালমিরার মতো একটা বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থানকে তারা ধ্বংস করে দিয়েছে, যেটা তালেবানরা করেছিল আফগানিস্তানে। আজকে যখন রাশিয়ার ইনভলভমেন্ট হলো, এই ইনভলভমেন্ট নিয়ে নানা প্রশ্ন আছে, সেই বিতর্কে আমরা যাব না। রাশিয়া কেন ইনভলভ হলো, তার উদ্দেশ্য কি, স্ট্র্যাটেজি কি, সেটা পরে কোনো একদিন আলোচনা করা যাবে। বাট একটা প্লাস পয়েন্ট তো হয়েছে যে রাশিয়ার বিমান হামলার ফলে সেই আইএস জঙ্গিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা করেছিল, আমি যদি বলি সেটা ছিল এক ধরনের কোট আনকোট লোক দেখানো। এবং এমনও তো তথ্য আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অস্ত্র দেওয়া হয়েছিল আসাদ বিরোধী, জঙ্গি বিরোধী গ্রুপদের কাছে, সেই অস্ত্র আবার আলটিমেটলি ফিরে গেছে আইএস এর কাছে, এমন তথ্য তো আছে। ফলে এই রাশিয়ার ইনভলভমেন্টের ফলে, খারাপ হোক ভালো হোক সে বিতর্ক পরে, কিন্তু এটা তো সত্য কথা যে জঙ্গিরা পালিয়েছে, ইসলামিক স্টেটের জঙ্গিরা পালিয়েছে এবং মানুষ খুশি হয়েছে, তার জায়গায় ফিরে এসছে। এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেখানে অনেক প্রশ্ন আছে। সিরিয়ার স্ট্র্যাটেজিক্যাল ইন্টারেস্ট, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট, ইরানের ইন্টারেস্ট, টার্কির ইন্টারেস্ট, অনেক কাহিনী এখানে আছে, যে কারণে আছে ইন্টারেস্ট আছে। ফলে এই সিরিয়া কতদিন থাকবে, এই অবস্থা, সিরিয়াতে আবহাওয়া স্টেবিলিটি আসবে কিনা, সে একটা ভিন্ন প্রশ্ন। বাট এটা মনে রাখতে হবে যে বিশ্ব এখন একটা নতুন ধরনের ডায়লেমা ফেস করছে। আবার সেই স্নায়ুযুদ্ধকালীন যুগের একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে সে ডেভেলপ করছে। ফলে এটা কোন দিকে যাবে আমরা জানি না। তবে একটা জিনিস সত্য, ওই জায়গাটাতে আমি আসতে চাই, এই যে জঙ্গিদের, ইসলামিক স্টেটের জঙ্গিরা মানুষের সমর্থন পায়নি, তারা পালিয়েছে। বাংলাদেশের কনটেক্সটও ঠিক সেম জিনিস হবে। এই যে 2005 সালে শায়েখ আব্দুর রহমান 500টি বোমা ফাটিয়েছিল, মানুষের সমর্থন পেয়েছিল না, সমর্থন মানুষে পায়নি, মানুষের সমর্থন করেনি। বাংলা ভাই
সৃষ্টি হয়েছিল, মানুষকে সমর্থন করেছিল, সমর্থন করেনি। অর্থাৎ মানুষ এই জঙ্গিবাদী তৎপরতাকে সমর্থন করে না। এখন আমাদেরকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করার জন্য দরকার সকল দলের একটা ঐক্যমত্য। এটি রাইট থিং যে সকল দলের ঐক্যমত। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখি সেটা হচ্ছে একটু ডিফারেন্টলি। বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ বিরোধী যে ফোর্সটা আছে তাদের হচ্ছে বাংলাদেশকে কিন্তু তারা স্বীকার করেনি, ক্ষমাও চায়নি। তো সেখানে তাদের পলিটিক্যাল স্পেস বাংলাদেশে কতটুকু থাকা উচিত সেখানে আমার প্রশ্ন আছে। আরেকটি হলো যে ঐক্যমতের দিকে আসার ক্ষেত্রে আমি দেখছি যে ফিলোসফিক্যাল ডিফারেন্স আছে। অর্থাৎ এখানে যারা, আমি বলেছি যে যারা ইসলামকে রাজনীতির মেইন স্টে হিসাবে রাজনীতি করছে তাদেরকে কিন্তু জঙ্গিরা তাদেরকে বন্ধু ভাবছে, আর যারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগোচ্ছে তারা বলছে তাদেরকে তারা শত্রু ভাবছে। তো এখানে এই জায়গাটাতে আপনার এই অ্যানালাইসিস যদি সঠিকও হয় তাহলে তো এই সমস্যা সমাধানের একটা পথ বের করতে হবে। আমি সেই জায়গায় আসছি। সেখানে ন্যাশনাল কনসেনসাস এই জঙ্গি বিরোধী ইস্যুতে হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখি। যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে যে গণতন্ত্র চর্চাতে প্রতিটি গণতান্ত্রিক দলকে এই কমিটমেন্ট বা মানুষকে এই আস্থা দিতে হবে যে আমি গণতন্ত্রের পথই বেছে নিচ্ছি এবং গণতন্ত্রের বাইরে আমি অস্ত্র দিয়ে গণতন্ত্র স্থাপন করতে চাচ্ছি না। তো এই জায়গাটা আমি ওই ফিলোসফিক্যাল আর ইডিওলজিক্যাল অ্যাকোমোডেশনের চেয়ে আমি এই জায়গাটাতে গুরুত্ব দিতে চাই। এটি যখন হবে তখন সব দলই হচ্ছে গণ আস্থায় থাকবে, তারপরে সেটি নির্বাচনের ভিত্তিতে ডিসাইড হবে ক্ষমতা দখল বা ক্ষমতা যাওয়া। আমাদের আরেকটি দোষ আছে, সেটি হলো যে আমাদের রাজনৈতিক দলের ভেতরে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার যে প্রবণতা এটি খুব শক্তিশালী। অর্থাৎ আমি এক সময় বিরোধী দলে থাকলে ব্রিটেনে যেমন ছায়া ক্যাবিনেট বলে, তো আমাদের এখানে ছায়া ক্যাবিনেট বলে কিছু নেই। বিরোধী দল মানে ইউ আর এনিমি, আর সরকারি দল মানেই হচ্ছে ইউ আর ফ্রেন্ড। তো এরকম একটি আমাদের পদ্ধতিটাকে ডেভেলপ করতে হবে যেখানে সব দলই একটা স্পেস পায়। তো সেটি গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য, কিন্তু সেখানে একটি জিনিস থাকতে হবে সব দলের পক্ষে, সশস্ত্র পন্থায় নয়। শেষ করতে হবে আমাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রিত প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান এবং মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলীর যে সমস্যাটি নিয়ে আমরা কথা বলছিলাম, জঙ্গি সমস্যা বা সন্ত্রাসবাদ সমস্যাটি আছে এবং সমস্যাটিকে মাঝে মধ্যেই বাংলাদেশকে বেশ বিপদের দিকে ঠেলে দেয়, বিপদের মধ্যে ফেলে দেয় এবং একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আছে। কেননা আন্তর্জাতিক বিশ্ব এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে তাদের কনসার্নটা সবচেয়ে এই ইস্যুতে ব্যক্ত করছে এবং তাদের এক ধরনের আশঙ্কা বা উদ্বেগ তারা সম্মিলিতভাবেই জানাচ্ছে। আলোচনায় যেটি বেরিয়ে এসেছে যে আসলে বাংলাদেশের ভেতর থেকে খানিকটা দুর্বলতা রয়েছে, এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা নেই, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়েও নানা রকমের প্রশ্ন রয়েছে এবং সমন্বয়ের একটা যথেষ্ট অভাব রয়েছে। অর্থায়ন এবং অস্ত্রের যোগান এ বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা বহু বছর ধরে হচ্ছে বাংলাদেশে, কিন্তু সেটি বন্ধ করবার প্রয়োজনীয় উদ্যোগ এখন পর্যন্ত সেই অর্থে দেখা যায়নি। কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সেটি যে বন্ধ করা যাচ্ছে না এটি মোটামুটিভাবে নিশ্চিত। রাজনৈতিক একটা মদদ ভেতর থেকে, দেশের ভেতর থেকে পাচ্ছে, বাইরের থেকে কিছু সাহায্য সহায়তা পাচ্ছে যারা এই তৎপরতাগুলোর সঙ্গে যুক্ত, জঙ্গি তৎপরতার সঙ্গে, সেটি মোটামুটি নিশ্চিত, সেটিও বন্ধ করা দরকার। একইভাবে রাজনৈতিক স্বার্থে এই জঙ্গি তৎপরতা কত বেশি আছে কিংবা নেই, এটি যে রাজনৈতিক শক্তিগুলো যেভাবে বলেন সেটিও বন্ধ করতে হবে দেশের ভাবমূর্তির স্বার্থে, দেশের অর্থনীতির এগিয়ে যাওয়ার স্বার্থে। এবং যে আলোচনার মধ্যে এটি বেরিয়ে এসছে, একজন বলেছেন, ডক্টর তারেক শামসুর রহমান বলেছেন যে একটা জাতীয় ঐকমত্য দরকার, ঐকমত্যের সম্ভাবনা সেই অর্থে দেখছেন না মেজর জেনারেল রশিদ। এবং
এই জায়গাটাতে যেটি আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করবার চেষ্টা গণতান্ত্রিক রাজনীতিতে অপরিহার্য, এবং সবচেয়ে বড় কথা যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। গণতন্ত্র নিয়ে, নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে বিতর্ক রয়েছে, যে আস্থার সংকট বাংলাদেশে রয়েছে, সেটি দূর করতে হবে যদি আমরা এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চাই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।